সঙ্গীন হৃদয় অনুভূতি সিজন 2 লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা। পর্ব সংখ্যা 14 এবং 15। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস মনি। বাদামি চোখ দুটোর মালিক থমকায়, কোমরের ওপর থেকে হাতটা সরে যায় আনমনে। ঘন পল্ল বিশিষ্ট চোখ দুটো কেমন এলোমেলো দৃষ্টি ফেললো এদিক থেকে ওদিক। কিয়ৎক্ষণ আগেও যে মানুষটা এক প্রকার হিংস্র রাগে ফেটে পড়ছিল, সেই মানুষটাই কিনা এক মুহূর্তে একদম শান্ত বনে গেল। তার হতভম্ব কণ্ঠ ফুঁড়ে আচানক চাপা স্বরে বেরিয়ে এলো, চাশমিস। অদূরে চারটে টেবিলের পরে বসে আছে মাহি। চারদিকে আজান পড়েছে বিধায় মাথার উপর একটু করে ঘোমটা টেনেছে মেয়েটা। সেই ঘোমটায় অস্থিরতা বাড়াচ্ছে হাত চালাতে অবৈধ চেষ্টা। শিফনের ওড়না কিনা বেজাল হাল কাপড়গুলো বারণ শোনে না। বিয়াদবের মতো মাথা থেকে পড়ে যাচ্ছে 12 কয়েক। মাহি এবার বিরক্ত। পায়ে বেশ কিছুক্ষণ ঘোমটার সাথে এক প্রকার নীরব যুদ্ধ চালিয়ে অবশেষে দম নিল মাহি। নাক ফুলিয়ে তৎক্ষণাৎ মাথা থেকে ঘোমটাটা নামিয়ে দিল আলগোছে। কপালে গোটা কয়েক বিরক্তিকর ভাঁজ টেনে সামনে রাখা ক্যাপাচিনো কাপে চুমুক বসায় ধীর সুস্থে। ওদিকে একজোড়া বাদামি চোখ কিভাবে নীরবে পরখ করছে তার কি খবর আছে তার? মুগ্ধ হাসলো, ঠোঁট পিষে, তাও আবার নীরবে। মাহির ওপর থেকে চোখ সরাতে চাইলো সে আহত যুবকের পানে। যুবক নড়ে চড়ে বসলো তৎক্ষণাৎ। হুডির দৈর্ঘ্য বেশ ভালো মতোই মুখ অব্দি ঢেকে দিয়েছে। আপাতত আহত যুবকের মুখভঙ্গি খুব একটা বোঝা যাচ্ছে না। মুগ্ধ তীক্ষ্ণ দৃষ্টি ফেললো এবার। ঠোঁট কামড়ে ধীরে পায়ে এগিয়ে আসলো লোকটার দিকে। লোকটা কেমন ভয়ে কাঁপছে। মুগ্ধ লোকটার সামনে এসে আচানক তাকে আড়াল করেই দাঁড়ালো। মাহির দিকে মুখ করে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, চাশমিস। পছন্দের ক্যাপাচিনোর কাপে চুমুক বসাতেই ব্যস্ত মাহি। এমনকি পাশ থেকে কয়েকদিনের বহুল পরিচিত ভারী কণ্ঠ পৌঁছাতেই নাকে মুখে উঠে যাবার জোগাড় মেয়েটার। কাশতে কাশতে বুক চেপে ধরে কোনো রকম ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরতেই দেখলো মুগ্ধে কেমন ঘোর দৃষ্টিতে তাকে তার পানে। মাহি ভরাক তরাক কণ্ঠে হতবুদ্ধি নেই বলে ওঠে, আপনি এখানে? মুগ্ধ নির্বিকার, এক হাতে মাথার এলোমেলো চুলগুলো থমকে খানিকটা ভাবলেশীন কণ্ঠে বলে ওঠে, এটা যে তোমার বাবার কফি শপ তা তো জানতাম না। ভুরু কুচকায় মাহি। মুগ্ধকে শুদ্র দিয়ে পর মুহূর্তে বলে, আপনাকে কে বলেছে এটা আমার বাবার কফি শপ? এ পর্যায়ে চোখ সরু করে তাকায় মুগ্ধ। পেছন থেকে আহত হাতে লোকটাকে যেতে চাইলেই অমনি জায়গা দখল করে দাঁড়ায় সে। বিনা বাক্যে লোকটাকে বেশ কায়দা করে আটকে ফেলে বুকের কাছে। দু হাতে বেঁধে কেমন ভরাট কণ্ঠে বলে, তুমি যেভাবেই বললে আপনি ওইখানে আপনি এখানে, তাতে ভাবলাম যে কফি শপটা বোধহয় তোমার বাবার। তা এখানে আমার আসা যাবে না? এসে বোধহয় পাপ করলাম। মুখ কুচকালো যেন মাহি। লোকটার মুখ থেকে এ পর্যন্ত এমন কোনো তেরা কথা ছাড়া ভালো কথা বেরিয়েছে কিনা জানা নেই মেয়েটার। মাহি পারছে না তো এসব উঠে যেতে। মাহি মুখ বাঁকিয়ে অন্যত্র তাকায়। মুগ্ধ কিয়ৎক্ষণ গভীর চোখে মেয়েটার পানে তাকিয়ে পরক্ষণে বলল, চলো চাশমিস, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এতক্ষণে নীরব দর্শক হয়ে সব কথা হজম করছিল আহিরা। তড়িৎ বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, কেন? আমরা আপনার সাথে এসেছি? আপনার হাত পা নেই? সরি, আমাদের হাত পা নেই? আমরা তো আপনার সাথে যাব না? হেন কথায় মুখভর্তি পরিবর্তন ঘটালো মুগ্ধ। গায়ের রগগুলো ফুলে উঠেছে হঠাৎ করেই। চল শক্ত হয়েছে কঠিনভাবে। স্পষ্ট ভাঁজ দেখা যাচ্ছে কপালে। মুগ্ধ আহির দিকে এক পলক তাকে আচানক বাঁকা হাসলো। অদ্ভুত শান্ত গলায় বলতে লাগলো, হাত পা না হয় এখন ঠিক হয়ে আছে, তবে তা ভাঙতে কতক্ষণ? এরূপ কথায় যেন থমকায় আহি। মনে উত্থাপিত এক অজানা ভয়, তবুও দামি অদম্য সাহস। মেয়েটা এবার আরেক ধাপ চটে গিয়ে বলল, ভাঙলে ভাঙবে, তাতে আপনার কি? আমাদেরটা আমাদের বুঝে নিতে দিন মশাই, আপনি নিজের চরকায় তেল দিন। মেজাজ খিসল মুগ্ধের। চোয়াল হয়ে গেল আরো আরো শক্ত। হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল সবার অলক্ষ্যে। চোখ দুটো বুঝি আগুন বেরোচ্ছে এক্ষুনি। আহি, মাহি। সুপরিচিত এক কণ্ঠ কর্ণঘরে ভেসে এলো। আহি মাহি একযোগে কফি শপের দরজার দিকে তাকালো। রেহান কেবল চিন্তিত মুখে তাকিয়ে আছে তাদের পানে। যেন হাঁপ ছেড়ে বাঁচলো মাহি। তড়িৎ মুগ্ধকে পাশ কাটিয়ে চলে যেতে রিহানের কাছে পিছু পিছু আহিও গেল। হঠাৎ মুগ্ধ ঠায় দাঁড়িয়ে থেকে নিজ জায়গায়। এদিকে রিহান কোনো রূপ কথা বলা কওয়া ছাড়াই ভুরু
ত্রয় ভঙ্গিয়ে মেয়ে দুটোকে হাতের কবজি চেপে থেকেই সেখান থেকে বেরিয়ে গেল তক্ষুনি। আহিমাহি খানিকটা অবাক হলো রেহানের এমন কাণ্ডে। দুজনে একে অপরের মুখ চাওয়াচাই করলো। এবার পর মুহূর্তেই আহি ছুটে বলে কিছু, ভাইয়া আরি ওকে? তত্র পায়ে গাড়ির দিকে ছুটল রেহান। আহির প্রশ্নের জবাব দেয়নি তখনও। গাড়ির কাছে এসে মেয়ে দুটোকে গাড়িতে বসিয়ে সে অতঃপর নিজেও গিয়ে বসলো ড্রাইভিং সিটে। ভরত ঢোক গিলে গাড়ির আউট মিররে চোখ ফেলতে বলিষ্ঠ দেহি মুগ্ধেও একজনকে কাঁধে তুলে নিয়ে বেরোচ্ছে কফি শপ থেকে। কাঁধের ওপর পড়ে থাকা লোকটার ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে বুঝি নিষ্পাপ, নাকি তাকে আবারও মেরে ফেলতে চাচ্ছে মুগ্ধ। রেহানের ভাবতে পারল না, তড়িৎ মাথা চেপে ধরল নিচের। ব্যাক সিটে বসে থাকা আহিমাহি চমকালো এবার। চিন্তিত মুখে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে ভাইয়া, শরীর খারাপ লাগছে? রেহান ঢোক গেল সামান্য, তড়িৎ পেছনে ফিরে তাকা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আহিমাহি তোমরা একটা কথা রাখবে? ওপর নিচ মাথা নাড়ায় দুজনে। রেহান এবার ভয়ে ভয়ে বলে ওঠে, আজকের পর থেকে একামাত্র বাড়ির মানুষ ছাড়া কারো সাথে কথা বলবে না, স্পেশালি মাহি তুমি, মনে থাকবে। অবাক মাহি, হঠাৎ করে তাকে কেন এমন কথা বলা হচ্ছে বুঝলো না মেয়েটা। চুপচাপ গিলে নিল কথাটা। রেহান ফের বলল, আজকে থেকে একা একা কোথাও বেরোবে না, খুব প্রয়োজন হলে অ্যাটলিস্ট আমাকে বা অন্য কাউকে সঙ্গে নিয়ে বেরোবে, কেমন? এ পর্যায়ে আহির কেমন একটা খটকা লাগলো। কিছু একটা ভেবে নিয়ে হুট করে প্রশ্ন করলো, আপনার কাজিন ব্রাদার কি যেন নাম ওনার? রেহান জিভ দিয়ে সামান্য ঠোঁট ভিজে জবাব দিল। মুগ্ধ, ও হ্যাঁ, আচ্ছা উনি মাহিরা তো ঘনিষ্ঠ হতে চাচ্ছে কেন? অ্যাজ পার নো হি ইজ টু লাভড অ্যান্ড আস। তারপরও কেন? রেহানের কণ্ঠস্বর কাঁপছে, গাড়ি স্টিয়ারিং এর ওপর হাতটা তার শক্ত করে ধীরে রাখা। মনে মনে আওড়ায়, মাঝে মধ্যে আমাকেও প্রশ্নের উত্তর জানা থাকলেও জবাব দেওয়া চায় না আহি। মনে মনে কথাটা বললেও মুখে কুলুপেটে রইল রেহান। শুধু সেফ বলল, জানি না। গাড়ির দিকে থেকে আহত লোকটার গোঙানি শব্দ ভেসে আসছে। কানে নেয়নি তো মুগ্ধ, উল্টো দক্ষ হাতে গাড়ি স্টিয়ারিং চালিয়ে নিজের মতো ঠোঁটে বাজছে সেই চিরচেনা শীষের শব্দ। প্রায় আধ ঘন্টার রফ ড্রাইভিং শেষে মুগ্ধ গাড়ি থমকালো একটি পুরাতন পরিত্যক্ত গোডাউনের সামনে। প্রায় মিনিট পাঁচেক পর গোডাউন থেকে কালো স্যুট বুট পরিহিত দুজন বলিষ্ঠ দেহী লোক দৌড়ে এলো। দুজনের গায়ে একই ধরনের কালো রঙের স্যুট, দেখে মনে হবে এ যেন কোনো ইউনিফর্ম। লোক দুটো তত্র পায়ে ছুটে আসে গাড়ির নিকট। গাড়ির ডিকি খুলে আহত লোকটিকে কাঁধে তুলে আবারও তাকে নিয়ে চলে গেল গোডাউনে। আহত লোকটা এখনো গোঙাচ্ছে, অথচ নির্দয়। লোকটা একটু মায়া নেই। বিশাল গোডাউন, যা পুরোটাই ফাঁকা। ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব পাশে বেশ কয়েকটা গোডাউন বরাবরই মানবশূন্য। এ কাজের কাজ ধাজ খুব একটা না হলেও বড় বড় আমলা তামলা কিংবা নেতাকর্মীদের বিভিন্ন অপকর্ম এখানেই ঘটে থাকে। সকলের হাতে বিদেশি অস্ত্র, প্রত্যেকের মাথা নুইয়ে আছে কেমন যেন। মুগ্ধ রয়েছে গিয়ে দাঁড়ালো একদম সামনে। দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে কোরিয়ান ভাষায়। হঠাৎ করে কেউ একজন বলল, দামবে গাজিও ওয়া, আমার সিগারেট দে। কথাখানা বলতে দেরি, ওপাশ থেকে একজনের ছুটে এসে দিতে দেরি হলো না। কালো পোশাকধারী লোকটা হাতে একটা ব্লান্ট সিগার প্যাকেট, কোরিয়ানের সবচেয়ে দামি সিগারেট যেটা অন্যতম। লোকটা কাপা হাতে সেটা তুলে দিল মুগ্ধের হাতে। মুগ্ধ সিগারেটটা ঠোঁটের ভাঁজে তুলে আবারও লোকটার দিকে হাত বাড়াতে ধরিয়ে দিল লাইটার। অবশেষে সিগার জ্বালিয়ে একটা শুকটান দিল। মোটা ব্র্যান্ডের জোরালো ধোঁয়ায় চারপাশটা অন্ধকার করে দিল সে। এর মধ্যে গোডাউনে ঢুকলো দুজন বডিগার্ড, যাদের একজনের কাঁধে সেই আহত লোকটি। তারা এসে লোকটাকে আলগোছে কাঁধ থেকে নামিয়ে মেঝেতে রাখি, অতঃপর আতঙ্কিত কণ্ঠে জর্জরিত নিবু নিবু চোখে চারপাশে পোশাকধারী মানুষদের পরখ করে যাচ্ছে চোখজোড়া। সে কেবল ফাঁকা ঢোক গিলে সামনে তাকায়। ঘোলাটে দৃষ্টি অদূরে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ দেহী যুবকের দীর্ঘতাই পিঠে পড়তেই সে ভাঙা ভাঙা কণ্ঠে কোনো মতে বলতে লাগলো, আপনি ভুল করছেন মিস্টার, আপনি খুব অন্যায় করছেন আমার সাথে, আপনি গোটা দেশের সাথে গদ্দারি করছেন। অদূরে থাকা মুগ্ধ এখনো সিগার ফুঁকছে। প্রায় মিনিট খানেক বেরোতে বাঁকা এসে গম্ভীর কঠিন কণ্ঠে বলল, মাসিক বেতন 50,000, সেই হিসাবে বছরের ইনকাম 6 লক্ষ টাকা। 5 বছরের সর্বোচ্চ ইনকাম 30 লক্ষ টাকা, অথচ তোর ব্যাংকে আছে 65 কোটি টাকা। সেই সাথে বসুন্ধরায় 3টে ফ্ল্যাট, কালো মার্সিডিউজ। এতই যদি দেশপ্রেম থাকে তাহলে এত টাকা কই পেলি? তোর কোন বাপ দিয়ে গিয়েছে তোকে টাকা?
থমকালো, যেন কাস্টম অফিসের রিক্ত। অপরিচিত কারো মুখে নিজের এত এত কালো টাকার সন্ধান শুনে লোকটার মুখে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। মিথ্যা বলবেন না, আপনি ইচ্ছা করে আমাকে ফাঁসাচ্ছেন। সিগার ফুঁকছে তখনও ঠোঁটের গুজে রেখে। তদিমধ্যে কাস্টমার অফিসে এহেন কথা কানে আসতে কেমন যেন সশব্দে হেসে ওঠে। তার হাসির শব্দ কানে যেন স্তব্ধ লাগিয়ে দিচ্ছে মুহূর্তেই। মুগ্ধ সময় নিয়ে হাসি থামায়, সিগারেটটা ঠোঁটে গুজে ফের 0-9-80 সংরক্ষিত গোপন পানীয় কোডিং নাম্বারটি শুনতে চোখে মুখে কেমন বড়সড় হয়ে গেল অফিসারের। গলা কাছে নেমে এলো সূক্ষ্মতা। আপনি? পেছন থেকে তখনই হাসি রোল পড়তেই সকলের মাঝে খালি পরিত্যক্ত গোডাউনের চার কোণে বাজতে থাকলো হাসির শব্দ। যে এক প্রকার গা কাটা দিয়ে গেল অফিসারের। পেছন থেকে একজন বডিগার্ড আচানক হাসতে হাসতে বলে ওঠে, নুডু নিয়ে গুইও ডো আনিয়ানা বারো গোমির জামানা কোমুলজাসিয়ানা দো ওয়ার্ল্ডস ফায়ার। তিনি আর কেউ নন, স্বয়ং দ্য শ্যাডো মনস্টার, রাশিয়ার আন্ডারওয়ার্ল্ড কিং। থরথর করে কাঁপতে থাকলো রিক্ত, ভয়ে কলিজ অব্দি শুকিয়ে কাঠ। ওদিকে মুগ্ধ এবার সময় নিয়ে পেছনে ফিরে ঠোঁটের ভাঁজে সিগারটা মাটিতে পিষে ফেলেই তার তীক্ষ্ণ দৃষ্টিপাত অফিসারের ওপর। সে ধীর পায়ে এগিয়ে আসে তার নিকট। অফিসার ভয়ে ত্রস্ত, পিছে বেঁধে রাখা হাত জোড়া আপ্রাণ চেষ্টা করছে তা সরানোর। আমি জানতাম না, বিশ্বাস করেন বস, আমি নিজেই চিনতে পারিনি আপনাকে। মুগ্ধবাঁকা হাসলো, শান্ত কণ্ঠে বলল, চিনে ফেলেছিস তাহলে? এখন তো মরতে হবে। রিক্ত গলা ফাটিয়ে চিৎকার দেয় আর্তনাদ করে, কত শত অনুনয় জুড়ে দিয়ে বলার মতো, অথচ কানে যেন সেগুলো তুলল না মুগ্ধ। শান্তও হলো না। অফিসারের দেহ রক্তে রঞ্জিত। রিক্তের মুখমণ্ডল এক দফা পরক করেই মুখ আচমকাই বলল মুগ্ধ, এতক্ষণ সুন্দর লাগছিল, আই লাইক দ্য কালার অফ ব্লাড। অথচ বালের মুখে ধীরে সুস্থে নিজের পা থেকে জুতোটা খুলে পা দুটো দিয়ে উন্মুক্ত করে দাঁড়ালো মেঝেতে। তারপর রক্ত উষ্ণতা ছোঁয়ালো সে পা ডুবিয়েই ছেলেটার কেমন পৈশাসিক হাসিতে টানলো। ঠোঁটের কোণে চোখ বুজু বুজু করে ওপর দু হাতে চেপে ধরলো। দাঁড়িয়ে রইল কিয়ৎক্ষণ, বিড়বিড় করে বলল, এতদিন মাথাটা একটু ঠান্ডা লাগতো, ওষুধ পেলাম যে। রাতে খাবার দাবার শেষ, সকলেই যে যার মতো ব্যস্ত। দিকে রেহান বড্ড চিন্তিত। মুগ্ধের ব্যাপারে কাউকে আগাম সতর্ক করা জরুরি, কিন্তু কাকে করবে তাই ভাবছে সে। অবেচেতন মন এবার রুদ্রের কথাই ভাবছে। পরক্ষণে ভাবলো আগুন লেগেছে আরেক চিন্তায়, কেননা আগামীকাল ছেলেটা হানিমুনে যাবে। এমন সময় মুগ্ধের মতো সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলা কি ঠিক হবে? রেহানের ভাবতে পারল না। মনকে হাজারবার শাসিয়ে যখন কাজ হলো না, তখনই ছুটলো রুদ্রের দিকে, ঘরের দিকে। বিছানার ওপর এক ব্যাগ কাপড় গোছিয়ে ছিটিয়ে ছিটিয়ে রুদ্র অরিন মতো নিজেদের মাঝে উষ্ণ চুম্বনে ব্যস্ত দুজন। এরই মধ্যে দরজায় কড়া নাড়ায় শব্দ হলো। মুহূর্তেই ছিটকে দূরে সরে গেল দুজন। হাঁপিয়ে তাকাতে একে অপরের দিকে। রুদ্র বেশ বিরক্ত, কার এত বড় সাহস। চটে গেল রুদ্র, অরণ্যের কোমর ধরতে হিসিসে উঠল, তুই ছাড়লি কেন? অরণ্য শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল, কে যেন এসেছে। বলতে আরেকবার নক পড়লো দরজায়। রুদ্র কটমট দৃষ্টিতে তাকায় দরজার পানে। ভীষণ রাগ হচ্ছে তার, ইচ্ছা করছে দরজাটাই ভেঙে ফেলতে। টি শার্ট পরে নিন। রুদ্র থমকালো, আবারও পিছিয়ে এসে টি শার্টটা হাতে নিয়ে গেল দরজার কাছে। গায়েটি টি শার্ট জড়িয়ে দরজাটা খুলতেই যে না তার আগেই রেহান বলে ওঠে, ভাই ইন্সপেক্টর, কথা আছে, প্লিজ একটু বাইরে আসবি। রুদ্রের মেজাজ বিগড়ালো, দাঁত খিচে বলে, এত রাতে কিসের কথা? যা পরে শুনবো, এখন আমি ইম্পর্টেন্ট ফাইল ঘাটছি, সো আই এম সো বিজি। রেহান অতিষ্ঠ চিন্তায়। সে তখনই এগিয়ে এসে খপ করে চেপে ধরে রুদ্রের হাত। এহেন হতবগতায় কাণ্ডে অবাক হলো যেন রেহান। প্লিজ একটু শোন আমার কথা। এ পর্যায়ে রুদ্র কেমন সিরিয়াস হলো। সে পা বাড়িয়ে বাইরের দিকে এগোতেই বুড়ো কোচকে বলল, কি হয়েছে? রেহান আমতা আমতা করে এবার বলতে লাগলো, ছেলেটা অস্থির, একবার ঘাড়ে হাত রাখছে তো আরেকবার কপালে। এত প্যানিক করছিস কেন? ঘটনা কি? রেহান ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেললো, কোমরের ওপর দু হাত রেখে বলতে লাগলো, আমার কাজিনের কথা আছে তোর সাথে। রুদ্র পুরোটা বোধগম্য হয়নি, সে কেমন যেন আন্দাজ করছে। কোনটা? আরে ওই মুগ্ধ নাকি? মির্জা সেন মুগ্ধ, কোরিয়া থেকে এসেছে, মনে পড়লো। রুদ্র নড়ে চড়ে ওঠে, ঠোঁট গোল করে বলে, ও হ্যাঁ মনে পড়েছে। সে কি দেশে আছে নাকি? রেহান ওপর নিচ মাথা নাড়ায়, ভর তো ঢোক গিলে আবারও বলে, আছে। ওকে নিয়ে কথাটা কি? অ্যাকচুয়ালি মুগ্ধ কোনো সাধারণ মানুষ না,
ভরকায় রুদ্র ভুরু গুটিয়ে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞাসা করে মানে। রেহান বুক ফুলিয়ে নিঃশ্বাস ফেললো বড় করে, মানে ভীষণ জুগিয়ে সাহস অবশেষে বলল, আসলে ও একজন। রেহান ভাই, রুহিপু ডাকছে, তাড়াতাড়ি আসো। রেহানের মুখে কথাটা শেষ হবার পূর্বেই পুতুল দৌড়ে এসে কোত্থেকে যেন রেহানের হাত টানতে টানতে নিয়ে গেল, কথাটা বলতে দিল না। এদিকে রেহান অস্থির, যে করেই হোক রুদ্রকে কথাটা বলা জরুরি। রুদ্র এবার মুখ খুললো, থমকালো পুতুলকে, নিচু কণ্ঠে বলল, তুমি যাও পুতুল, রেহান আসছে। নাছরবান্ধা পুতুল একবার গো ধরেছে তো হলো। রুহি আপু থেকে উঠেছে, কাঁদছে, বলেছে রেহান ভাইকে যেখান থেকেই পারি যেন নিয়ে আসি। প্লিজ ভাইয়া, তুমি পরে কথা বলিও, এখন চলো। আগতে কথায় যেন রেহান আর পারল না। এক মুহূর্তে তার শ্যামবতীর প্রয়োজন তাকে, না গেলে কি আর হয়। রেহান পুতুলের হাত ধরে করিডর দিয়ে যেতে গেলে থমকালো হঠাৎ, পেছন ঘুরে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো রুদ্রের ওপর, করুণ কণ্ঠে বলল, তাড়াতাড়ি ফিরে আসিস ভাই, তোর সাথে আমার অনেক কথা। রুদ্র চুপ করে শুনলো। রেহানের কথাগুলো কেমন অন্যরকম শুনতে লাগলো। কি হয়েছে তার? ও কি কোনো কিছু নিয়ে ডিস্টেন্স? হ্যালো, শুনতে পাচ্ছেন? ঘুম ঘুম চোখ দুটো হাতের উল্টো পিঠ দিয়ে কোনো মতে ডলতে তাহেব সাহেব ধীরে সুস্থে কদম ফেলে এলেন বারান্দায়। দক্ষিণা হাওয়া বইছে, চারপাশে শীত আসছে, আর খুব বেশি দেরি নেই। গগনে সূর্যের উদয় বেশ ভালোই যেন লাগছে। সদ্য ঘুম থেকে ওঠা মুখের সামনে হাত ঠেকিয়ে এক বিরাট লম্বা হামি টেনে ফোনের ওপাশে লোকটার দিকে তাকিয়ে, এসআই রাজন। কি হয়েছে, এত সকাল সকাল কল দিলেন যে? রাজন সাহেব, ব্যাপারটা সিরিয়াস এই মুহূর্তে। তিনি তক্ষুনি ব্যঙ্গভক্তিতে জবাব দিল, স্যার আপনি গত মাসে কমলাপুর কাস্টম হাউসে রেড মেরে যেই 50টা কন্টেনার জব্দ করেছিলেন তার রিপোর্ট চলে এসেছে। মুহূর্তে চোখের থেকে তন্ডা খেটে গেল যেন তাইব সাহেবের। মানুষটা কেমন ছটফট করে বলে ওঠেন, এই তুমি দাঁড়াও এখানে, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। বলে তিনি কল কাটলেন। ব্যস্ত ভঙ্গিতে তৎক্ষণাৎ ছুটলেন ওয়াশরুমে। সেই মাসখানেক আগে কমলাপুর কাস্টম হাউসে রেড বসিয়েছিল তাইব সাহেব। জব্দ করেছিল ভিনদেশ থেকে আগত 50টি কন্টেনার। কেন যেন এই সময় কন্টেনারগুলো দেখে ব্যাপক সন্দেহ তাইব সাহেবের। এসব বিষয়ে কন্টেনার খুলনার পারমিশন পাননি তিনি। এতদিন পর অবশেষে পারমিশন ম্যানেজ করতে পারলেন তিনি। চোখে মুখে কেমন চিকচিক করে উঠেছে মানুষটার। ব্যাগপত্র গোছাচ্ছে রুদ্র। অরিন তৈরি হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। মেয়েটার সম্পূর্ণ মুখভয় জুড়ে একরাশ অন্ধকার বিরাজমান। তবে তা কেন, তা যেন জানে রুদ্র। রুদ্র কাজ কারবার শেষ করে ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে ড্রেসিং টেবিলের আয়নায় চোখ রাখতেই গভীর দৃষ্টি অরিনের অন্ধকার নিমজ্জিত মুখ পানে। কি হয়েছে হানি? অরিন ঠোঁট উল্টায়, হিজাবের পিন দুটো হাতে নিয়ে ঠেকায় ঠোঁটের কোণে। কি লাভ এত হানিমুনে গিয়ে, যেখানে একটা বাবু অবধি পেলাম না। মেয়েটার এহেন কণ্ঠে উল্টো কাঁদো কাঁদো গলায় বলায় দুঃখ কথা শুনে রুদ্র একটুখানি দুঃখ পাওয়া উচিত ছিল। তবে বালাইশার ছেলেটা কেমন ঘর শত্রু বিভীষণের মতো আচমকা ফিক করে হেসে ওঠে। তা শুনে যেন বুকটা ভীষণ খাকা করে উঠল অরিনের। তৎক্ষণাৎ তর্জনী উঁচিয়ে ঠোঁটের ওপর। এই ছেলেটার হাসি থামবার তো উল্টো বেড়েই চলেছে দ্বিগুণ। অরিন এবার তেতে ওঠে, কোমরে দু হাত রেখে কটমটিয়ে বলে, এখানে হাসার মতো কি হলো? রুদ্র থমকালো, উপচে পড়া হাসিগুলো বহু কষ্টে গিলে নিয়ে কোনো মতে মেয়েটাকে বড়ক্ষণে চোখের দিকে তাকিয়ে মিনমিনিয়ে স্বরে বলল, ইয়ে মানে না, তেমন কিছু না। অরিন নাক ফুলিয়ে আছে, ক্রন্দনত ভাবে আগুন চোখে তাকিয়ে আছে, যেন ঝলসে দিবে রুদ্রকে। রুদ্র পেছনে দু কদম এগিয়ে হুট করে বিছানায় পা লেগে বেচারা ধূপ করে বসে পড়ে বিছানায়। সুন্দরীদের এত রাগ মানায় না, আদর পাইতো। অরিন মুখ বাঁকালো, বুকের কাছে দু হাত বেঁধে নাক ফোলালো সামান্য। রুদ্র স্মিত হাসলো অভিমানীর রাগ ভাঙানোর জন্য। আগে থেকে যেন হাত বাড়িয়ে দিল। অরিন হাতটা খপ করে চেপে ধরতেই গাল ফুলিয়ে রইল। তখনও রুদ্র কিয়ৎক্ষণ এক দৃষ্টে তাকিয়ে মেয়েটার দিকে। ফোলা ফোলা দুটো গাল, গালের চামড়ার রঙও বসেছে যেন, তা আবার পাকা টমেটোর মতো। অরিন চোখ মুখ কুঁচকে বসে আছে। বসা ছেড়ে উঠতে নিলেই রুদ্র আঁকড়ে ধরে তার কোমর। মেয়েটার গাল থেকে না ঘষতে ঘষতে নামিয়ে আনলো কান বরাবর। হিসিয়ে বলল, এত তাড়াতাড়ি রাগ কমাস না সানশাইন, আমাকে আরেকটু রাগ ভাঙাতে দে। হতবাক অরিন বোকার ন্যায় ফেল ফেল চোখে তাকিয়ে রইল লোকটার দিকে। এদিকে রুদ্রের কর্মকাণ্ড গভীর থেকে গভীর হচ্ছে। তা তো হবারই কথা। ভীষণ ধৈর্যশীল ডাক্তার সাহেব যে বউকে একটুখানি কাছে পেতে একটু একটু
পিছলে যাইতে আর কি। আর এমন কি অরিন নড়ে চড়ে বসে, এবার দু হাতে রুদ্রের বুক বরাবর ঠেলতেই রুদ্র আবারও জোর করে ধরে বসায় আরেক কাণ্ড। এ পর্যায়ে মেয়েটা নিজেই যেন আচানক গা এলিয়ে দিল। টান টান করে শুয়ে রাখা বিছানার চাদরে পরমুহূর্তে চোখের পলকে মেয়েটার উপর ঝুঁকে আসে বেহায়া ছেলে। অরেন ভরকায় হতবিম্বের ন্যায় তাকিয়ে রয় রুদ্রের দিকে। রুদ্র কেমন ঠোঁট কামড়ে তাকিয়ে আছে আচ্ছন্ন দৃষ্টিতে। অরেন ফুসফুস নিঃশ্বাস ফেলছে। নিজেকে রুদ্রের ওপর হুটহাট পাগলামি মানিয়ে নিয়েছে চুপচাপ। এত পাগলামি করো কেন তুমি? রুদ্র হাসলো। মেয়েটার কপাল বরাবর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, এমনি। অরেন মুগ্ধ চোখে তাকিয়ে এবার আচানক ফের বলে ওঠে, আমায় ভালোবাসো? রুদ্র দৃষ্টি স্থির, কণ্ঠে কোনরূপ ভনিতা ছাড়াই প্রত্যুত্তর করে, হয়তো। মুহূর্তেই কপালে ভাঁজ পড়ল অরিনের। হয়তো তাকে ভালোবাসে কিনা তার প্রত্যুত্তর হয়তো। কেমন কথা হয়তো? এটা আবার কেমন কথা? কিসের কথা? তারপর এতগুলো প্রশ্ন মোটেও হেলদোল নেই রুদ্রের। উল্টো তার দৃষ্টি গভীর থেকে গভীর। উত্তর দিচ্ছ না যে? রুদ্র নিশ্চুপ। সর আমার সামনে থেকে। রুদ্র ঠোঁট কামড়ে হাসলো। যদি না সরি? অরিনের রাগ বাড়ছে তরতর করে, ধাক্কা দিয়ে সরিয়ে দিব। কথা বলতে দেরি, রুদ্রের ঝুঁকে আসতে দেরি নেই। সে কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে মেয়েটার মুখে। মুখ নামে এনেছে অরিনের মুখ বরাবর, ঠোঁটের কোণে ঠোঁট ছুঁয়ে ফসকে সরে বলল, সাহস থাকলে জাস্ট আর একবার ধাক্কা দিয়ে দেখো সানশাইন। আই সোয়ার তুই যতটুকু দূরে সরাবি পর মুহূর্তে তার চেয়েও দ্বিগুণ কাছে চলে আসবো আমি তোর। অরিন ভাষা হারিয়ে এই মুহূর্তে চোখ দুটো কেমন স্থির হয়ে গেল আপনা আপনি। মন গলে গেল যেন ঘোর, এক অনিয়ন্ত্রিত ঘোর। এক হাতে বিশাল বড় চাবির গোছা নিয়ে হন্ত পায়ে ছুটছে এসআই রাজন গন্তব্য কাস্টম গোডাউনে। সেথায় প্রায় মিনিট পাঁচেক ধরে দাঁড়িয়ে আছে তাইফ সাহেব। তার মনে পড়তে কপালে ঘাম ছুটে যাচ্ছে রাজন সাহেবের। এখন গেলে বোধহয় স্যারের কাছে কড়া ধমক শুনতে হবে তার। আমতা আমতা করে পিছু থেকে রাজন খানিকটা ঢোক গিলে ডাকলো, স্যার। তাইব সাহেব ঘাড় ঘুরে পেছনে তাকায়, ভুরুদয়ের সঞ্চকতায় গোটা কয়েক ভাঁজ জোরালো ধমক। এতক্ষণ লাগে আসতে? কি নিয়ে এসেছো? প্লেন দিয়ে নাকি হেলিকপ্টার দিয়ে এসেছো যে এত সময় লাগে? যেমনটা ভেবেছিল তেমনটাই বেচারা রাজনের সাথে হলো। লোকটা কেমন কাচুমাচু ভাব নিয়ে দাঁড়িয়ে রইল চুপ করে। গম্ভীর মুখে ফের ধমকে বললেন, কন্টেনারগুলো খোলার কথা কি আলাদা করে নিমন্ত্রণ পাঠিয়ে বলতে হবে? তৎক্ষণাৎ দু কাঁধে মাথা নাড়ালো যেন রাজন। দেখি সরো। পুলিশের চাকরি করেও নিচের গায়ে নেই তো জোরসোর কিছু, যত সব আক্রমণ ঢেকি। রাজন সাহেবের মুখটা কেমন এইটুকু হয়ে গেল স্যারের আরেক দফা ধমকে। আজ সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলেন তিনি জানা নেই তার। একবার যদি সেই অলক্ষণে মানুষটাকে হাতের কাছে পেতেন তাহলেই হতো, একেবারে রামধোলা দিয়ে দিতেন। কথাগুলো ভাবতে ভাবতে নিজেকে শান্ত করলেন রাজন সাহেব। তক্ষুনি পা চালিয়ে সরে এলেন কন্টেনারের সামনে থেকে। তাইব সাহেব এগিয়ে এলেন, চাবির গোছাতে হাত নিতেই কন্টেনারের বড় তালা ভেতরে বড় একখানা চাবি ঢুকিয়ে পরপর দুইবার চাপ দিতে কোনো রকম অমনি তালাটা কেমন খট করে খুলে গেল। তালা খোলা শেষ। তাইব সাহেব আলগোছে হাত রাখে কন্টেনারের দরজায়, শৈলে সর্বশক্তি লাগিয়ে দিতেই এক ধাক্কা মুহূর্তে বিশালাকার কন্টেনারের দরজা খ্যাচ খ্যাচ শব্দ তুলে খুলে গেল। কেউ কেউ অবিশ্বাসের নজরে তাকিয়ে আছে হতভম্বয়। পুরা কন্টেনার জুড়ে বিদেশি অস্ত্র, বুলেট। তাইব সাহেব হা করে তাকিয়ে, ওহ মাই গড। পাশে দাঁড়িয়ে থাকা রাজন কেমন ভয়ের তো ঢোক গিলল। বেচারা পা টিপে টিপে এগিয়ে আসে তাইব সাহেবের একদম কাছে। চাপা স্বরে বলে, স্যার এখানে নিশ্চয়ই ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাপোর্ট রয়েছে, না হলে কোটি কোটি টাকার বেনামি অস্ত্র আমাদের দেশ হতে পাচার হতে যাবে কেন? কথাটা মোটেও খারাপ বলেনি রাজন। তাইব সাহেব বিচক্ষণ মস্তিষ্ক কথাটা এসেছে ইতিমধ্যে। এভরিবডি টেক পজিশন। রাজন সাহেব শটান হয়ে দাঁড়ায়, বুক উঁচিয়ে কঠোর গলায় বলে, জি স্যার। তাইব সাহেব গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, সবগুলো কন্টেনার চেক করো, যতগুলো অবৈধ বেনামি জিনিসপত্র পাবে সবগুলো সিজ করো। ইটস মাই অর্ডার। না চাইলে অর্ডার ফলো করতে হবে রাজন সাহেবের। এ নিয়ে বুক বড় কষ্ট তার। স্বাভাবিক থাকলেন তবুও তিনি মুখ কিছু প্রকাশ করলেন না। রাজন সাহেবকে উদ্দেশ্য করে আবারও তিনি বললেন, ওই ফাইল কোথায় যেটা আপনাকে আনতে বলেছিলাম? রাজন সাহেব তৎক্ষণাৎ ছুটে গেল অন্যত্র। ফিরে এলো ঠিক কয়েক সেকেন্ডে। হাতে করে নিয়ে এলো হলুদ রঙা বেশ মোটা তাজা একটা ফাইল, যার ভেতরে গোটা গোটা অক্ষরে এক অপরিচিত কোড, 09 কেজি
80। রাজন সাহেব কাঁপা কাঁপা হাতে ফাইলটি এগিয়ে দিল তাইব সাহেবের দিকে। তাইব সাহেব খপ করে চেপে ধরল ফাইলটা। হাতে থাকা ফাইলটা খুলে দেখতেই উল্টে পাল্টে না দেখে শেষ অবধি কোনো কন্টেনারের মালিকের নাম পরিচিত নেই। তাইব সাহেব বেশ আশ্চর্য হলেন, সবগুলো ভিন্ন ভিন্ন কিভাবে হতে পারে, তাও আবার কোটি কোটি টাকার অবৈধ অস্ত্র। তাইব সাহেব চল শক্ত করলেন, দৃষ্টি হলো কঠিন। তিনি তৎক্ষণাৎ ফাইলগুলো গোটাতেই ভুলবশত পড়ে গেল জমিনে। এতেই যেন মহা বিরক্ত তিনি। বিরক্ত হয়ে মুখ জমিনের দিকে রেখে সাফেদ রঙা কাগজগুলো তুলতে কাগজের সম্মুখীনে দেখলেন কাগজের গায়ে গোটা গোটা অক্ষরে গোপন কোডে লিখে রাখা, ঠিক যেমনটা ফাইলের গায়ে লেখা ছিল। তাইব সাহেব এবার কাগজটার পানে চেয়ে আওড়ালেন, 09 কেজি 80। এটা আবার কিসের কোড? আইনমন্ত্রীর বাসভবনের চারপাশে বরাবরের ন্যায় মানুষের সমাগম বাড়তেই থাকলেও আজ যেন তা একটাই নেই। এটা অবশ্য মাথা ঘামায়নি তাইব সাহেব। গম্ভীর মানুষটা কেমন শক্ত চোখে তাকিয়ে তার দিকে। আইনমন্ত্রীর বাসভবনে ড্রাইভওয়ের পেছনের দিকে বাড়িয়েছে সদর দরজার সামনে এসে দাঁড়িয়ে। দরজার কাছে হাত রাখতেই লোকটা দুটো কেমন যেন পথ আটকে দাঁড়ালো। তাইব সাহেবের কর্কশ কণ্ঠে বলে ওঠেন, কে আপনি, কি চাই? তাইব সাহেব প্রত্যুত্তর বলেনি, ঠোঁট উল্টে পকেট থেকে নিজের ডিপার্টমেন্টাল আইডি কার্ড বের করে দিল। আচ্ছা যান ভেতরে। অনুমতি পাওয়া মাত্রই ভেতরে ঢুকলেন তাইব সাহেব। গট গট পায়ে চলে গেলেন লিভিং রুমে। সুসজ্জিত বাড়ির চারপাশে আধুনিক কারুকাজের ছোঁয়া, বাড়ির প্রতিটা আসবাবপত্র অভিজাত্যের নিদর্শন। গরনে পাতলা গায়ের আইনমন্ত্রী রয়ে শুয়ে সিঁড়ি বেয়ে নেমে এলেন। তাকে দেখা মাত্রই তাইব সাহেব দাঁড়িয়ে পড়েন। আইনমন্ত্রী ধীরে সুস্থে এসে দাঁড়ালেন লিভিং রুমে। আইনমন্ত্রী এসেই আগে নিজের চোখে মোটা ফ্রেমের চশমাখানি ঠিকঠাক করে বসিয়ে নিলেন। তারপরে বসলেন সোফার নরম গদিতে। ঘাড় উঁচিয়ে তাকালেন তাইব সাহেবের দৃষ্টি নিবদ্ধ করে। জোরপূর্বক হাসি এসে বললেন, আরে এলাকার ডিসি যে, তা আজ হঠাৎ কি মনে করে? তাইব সাহেবের সোজা সাপটা ভঙ্গিতে হাতের ফাইলটা উপর করে রাখলেন সামনের টেবিলে। অতঃপর ফের সোজা হয়ে দাঁড়িয়ে কাট কণ্ঠে বলে গেলেন, স্যার, কাস্টমার হাউসে গত মাসে রেড বসানো হয়েছিল। জব্দ হয়েছিল 50টি কন্টেনার। আজ সব খোলার অনুমতি পেয়েছি বলেই খুলতে গিয়েছিলাম। তাইব সাহেব থমকালেন। সামনে বসালো থাকা আইনমন্ত্রীর দিকে তেমন পাত্তা নেই। তিনি এক প্রকার বেখেয়ালি আচরণ করতেই ব্যস্ত। পাশে দাঁড়িয়ে থাকা নিজের পিএকে আদেশ দিলেন, আমার কফিটা কই? পিএ মশাই ভারী কণ্ঠের মানুষ। অন্যের বেলায় নয়, বরঞ্চ নিজের মালিকের বেলায় তিনি তক্ষুনি পোষা প্রাণীর ন্যায় গলা উঁচিয়ে গৃহকর্মীকে ডেকে বললেন, আমেনা মা, ওই আমেনা মা, স্যারের কফি কই? ওপাশ থেকে আওয়াজ আসেনি তখনও। তবে কিয়ৎক্ষণ বাদে একজন ভদ্র মহিলা হাতে এক কাপ কফি নিয়ে চলে এলো লিভিং রুমে। কফিটা বেশ রয়েছে মন্ত্রী সাহেবের হাতে তুলে দিয়ে প্রস্থান ঘটালেন তিনি। এদিকে চুপচাপ দাঁড়িয়ে সব নাটক হজম করছে তাইব সাহেব। এত বড় জরুরি কথাটা কেমন শুনতে নারাজ এই তারা। মন্ত্রী মশাই কফির কাপে চুমুক বসে পরক্ষণে বলল, হ্যাঁ বলুন, এবার কি যেন বলছিলেন তখন? তাইব সাহেব নাক ফুলিয়ে নিঃশ্বাস ছাড়লেন। শক্ত গলায় বলতে লাগলেন, আজকে সব কন্টেনার চেক করলাম, সব বিদেশি অস্ত্র, যা কোনোটাই আমাদের দেশের নয়। এমনকি কোন দেশ থেকে এসেছে, কেন এসেছে, কে পাঠিয়েছে, এই নিয়ে কোনো কিছু উল্লেখ নেই কাগজপত্রে। সবটাই যেন বেনামি লেনদেন। তাই সাহেব কথাটা শেষ করার পূর্বে মন্ত্রী নাকি মুখে উঠে গেল যেন সব। বেচার আধবুড়ো মানুষ কাশতে কাশতে বুক চেপে ধরে। তৎক্ষণি পাশ থেকে সিলু বসে এক কাঁধে পিঠ ডলতে ডলতেই তার মনিবের। প্রায় বেশ কিছুক্ষণ পর খানিকটা দম খিঁচলেন মন্ত্রী। হতবাক চোখে তাইব সাহেবের দিকে তাকে জিজ্ঞাসা করলো, কোন কন্টেনার জব্দ করেছেন আপনি? তাইব সাহেব ভুরু কোঁচকায়, ঠোঁট উল্টিয়ে বলেন, তা তো জানি না স্যার, তবে এই ফাইলটা সব ডিটেলস লেখা আছে। মন্ত্রীমশাই তক্ষুনি দেরি করলেন না। চটপট ভঙ্গিতে টেবিলের ওপর থেকে হাত বাড়িয়ে ফাইলটা নিল। ব্যস্ত হাতে ফাইলটা দেখতে আচানক নিঃশ্বাস বন্ধ হলো তার। সম্পূর্ণ বদনে ছেয়ে গেল অনাকাঙ্ক্ষিত কম্পন। হাত থেকে অজান্তে খসে পড়লো ফাইলখানা। চোখে মুখে তার লেপটে গেল এক অজানা আতঙ্কের ছাপ। তার ভয়ার্ত দৃষ্টি এখনো তাক করে রাখা ফাইলের গায়ে লেখা সেই কোডের দিকে। এদিকে মন্ত্রীর ভয়ানক ভাব দেখে হতবুদ্ধি যেন তাইব সাহেব। আতঙ্কিত গলায় তাইব সাহেবকে উদ্দেশ্য করে মন্ত্রী চেঁচিয়ে উঠে বললেন, এই সারা পাগল, তুই এটা কি করলি?
ওরে মাঙ্গের পো, তুই কন্টেনার আটকাইলি, আল্লাহ গো আমার বাড়ি। হায় হায়, এখন আমি কি করি, কই যাব, কই লুকাবো আমি, আল্লাহ গো নিয়ে নেও, আমার নিয়ে নাও। ভুলবশত বকতে লাগলেন যেন সম্বিত ফিরল মন্ত্রীর। তৎক্ষণাৎ জিভে দাঁত কেটে নিয়ে শুধরালেন ফের। এই না না, আল্লাহ আমাকে তাড়াতাড়ি নিও না, না ওরে নাও, ওরে নিয়ে নাও। তাইব সাহেব হতভম্ব অবাক গলায় জিজ্ঞাসা করলে, এমন করছেন কেন আপনি, কার কন্টেনার এগুলো? মন্ত্রীমশাই স্থির হলেন, চোখে মুখে একরাশ আতঙ্ক ছড়িয়ে। তোর বাপের। চল শক্ত হলো তাইব সাহেবের। কটমট শক্ত করে দৃঢ় দৃষ্টিতে তাকে উদ্দেশ্য করে মুখ খুলবেন তার আগেই দাঁড়িয়ে পড়লেন এক বিকট শব্দে। কান খাড়া করে তক্ষুনি শুনতে পেলেন কোত্থেকে হেলিকপ্টার উড়ে আসছে। মনে হয় এক্ষুনি নামবে। ওদিকে মন্ত্রীমশাই পর্যায়ে হাঁটু কাঁপছে। লোকটা ভয়ে তটস্থ, আনমনে বিড়বিড় করে, আইসা পড়ছে রে। শিল্প তক্ষুনি ছুটল বাড়ির বাইরে, হন্তদন্ত পায়ে ছুটে কদম হোঁচট খেতে গিয়ে নিজেকে সামলে নিয়ে তড়িঘড়ি বাড়ির সদর দরজার কাছে দাঁড়িয়ে দেখলো আকাশ কাঁপিয়ে হেলিকপ্টার নিয়ে বাসভবনে ঠিক বাপ দিকে হেলিকপ্টার নামবার জন্য প্রস্তুতি নিচ্ছে। শিবলু চোখে মুখে হাত ঠেকিয়ে ভরাক কণ্ঠে তাকালো। চারপাশে ধুলো উড়িয়ে একদণ্ড দাঁড়িয়ে থাকা হলো না দেখতে। শিল্প যখন চোখে মুখে ঢাকতে ব্যস্ত, ঠিক তখনই পাশ থেকে একজন চেঁচিয়ে উঠল, ভাই সামনে তাকান, দেখেন তাড়াতাড়ি। শিবলু চোখের ওপর আঙ্গুল রেখেই তখনই চোখ খুলে বাড়ির বাইরে একসাথে দাঁড়িয়ে আছে বেশ কটি নামি দামি কালো রঙা গাড়ি। ঠিক তার সামনে। ওই কিরে, ওই এই বাড়িতে ঢুকে কই? চেঁচানো কথা কানে গেল না মানুষটার। যাবে কি করে? সামনে নামছে হেলিকপ্টার। তার আওয়াজে সামনের কোনো কথা কানে আসছে নাকি? প্রায় মিনিট পাঁচেক পর হেলিকপ্টার নামলো হেলিপোর্টে। বিদেশি বেশ নামি দামি হেলিকপ্টার। হেলিকপ্টারের পাখা নড়তে থাকা অবস্থায় হেলিকপ্টারের দরজা খুলল কিয়ৎক্ষণ বাদে। হেলিকপ্টার থেকে বেশ ভাব নিয়ে নেমে আসে এক সুদর্শন যুবক। এক হাতে আলতো করে নিজের মেধিন পেছনের কাচের কোটের বটনটা খুলে নিয়ে বলিষ্ঠ যুবক এক হাতে গুজল নিজের প্যান্টের পকেটে। চোখে একটা কালো রোদ চশমা। শিবলু ধীরে ধীরে চোখের ওপর থেকে হাত সরায়। অদূরে সুদর্শন বিদেশি যুবককে দেখে চল শক্ত হয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের গাড়িও ততক্ষণে বাড়ির বাগানে এসে থামিয়েছে। যুবকের দেখা মাত্রই গাড়ি থেকে ব্যস্ত ভঙ্গিতে নেমে আসে একজন। দ্রুত হাতে গাড়ির ওপর থেকে একটা মোটা পাইপ নিয়ে এগিয়ে আসে যুবকের নিকট। যুবক থমকালো, ঠোঁটের কোণে কুড়ো হাসি লেপ্টে চোখ বাড়িয়ে দিল আলগোছে। পর মুহূর্তে পাশের বারান্দা থেকে ভারী পাইপটা তুলে নেয় নিজ হাতে। এদিকে এমন দৃশ্য দেখা মাত্রই গাড়িতে বসে থাকা আরেক কালো লোক তক্ষুনি পাইপের লাইন অন করে। সাথে সাথে ভীষণ বেগে পুরো বাসভবন যেন ছড়িয়ে গেল তরল। মুহূর্তেই দাঁড়িয়ে থাকা শিবলু বাদ বাকি লোকগুলো এহেন তরলের বেগ সইতে না পেরে ছুটকে দূরে সরে গেল। বাড়ির ভেতরে ঢুকতে এখন তরল। আইনমন্ত্রী থরথর করে কাঁপছে। মানুষটার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে। পেট্রোল! চমকে ওঠে তাইব সাহেব। তৎক্ষণাৎ ভয়ার্ত চোখে তাকায় হতভম্বের ন্যায়। এদিকে মন্ত্রী সাহেব ঘন নিঃশ্বাস ফেলছেন। এই আমেনার মা, চুলা অফ কর। ওই তোরা সবাই কারেন্ট অফ কর, অফ কর, তাগাদা কর। শিবলুর সঙ্গ নিভে গেল একাকার অবস্থা। ছেলেটা কেমন মুখ কুঁচকে উঠে দাঁড়ায়। তবে কি যেন একবার গায়ে নাক ঠেকাতে আতকে ওঠে বেচারা। ভয়ার্ত কণ্ঠে আত্মনাদ করে ওঠে, আল্লাহ গো পেট্রোল! ভয়ে জড়সড় প্রত্যেকেই। আতঙ্কে ছোটাছুটি চালাচ্ছে এদিক থেকে ওদিক। সবাই নিজ নিজ জীবন রক্ষা করতে ব্যস্ত। ভয়ার্ত কণ্ঠে ফেটে পড়ছে এক একজনের কণ্ঠা। অপরদিকে বলিষ্ঠ দেহে লোকটার হাতে লাইটার এখনো জ্বলছে। তা দেখে বুক কাঁপছে সকলের। যুবক ধীরে ধীরে চলে গেল বাড়ির ভেতরে। সম্মুখে দুয়ারে শটান হয়ে দাঁড়িয়ে এবার চোখ ঘোরালো লিভিং রুমে। সেথায় তাইব সাহেব শক্ত মুখে দাঁড়িয়ে। দেখা মাত্রই বাঁক হাসল যুবক। গটগট পায়ে গিয়ে লিভিংয়ে। মন্ত্রী সাহেবের মৃত্যুর পরোয়া নিয়ে এসেছে যেন এ। নির্ঘাত ভয়ে হার্ট অ্যাটাক হবে। মানুষটা কেমন আতঙ্কিত যুবককে দেখেই। স্যার, স্যার! আমতামতা করছে তিনি। চমকে তাকায় তাইব সাহেব। এমন একটা হাঁটুর বয়সী ছেলেকে স্যার বলে সম্বোধন কেন করছে সে? তাইব সাহেব ভুরু কুঁচকায় এবার। ঠোঁটের কোণে সিগার জ্বলতে থাকা যুবক। আইনমন্ত্রী আর সময় নষ্ট করে না, তক্ষুনি ছুটে এসে বসলো যুবকের পা ধরে। তা দেখা মাত্রই পায়ের তালু জ্বলে গেল তাইব সাহেবের। কি হচ্ছেটা কি এসব?
এদিকে মুগ্ধ এবার মুখ খুললো, গম্ভীর মুখে ঘাটটা খানিক এদিক ওদিক করে নিয়ে বলল, শুনলাম কে নাকি আমার কন্টেনার আটকিয়েছে। বুক কেঁপে ওঠে মন্ত্রীর। ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে পা চেপে ধরে মুগ্ধের আমতা আমতা করে বলে, সরি স্যার, ওই যে ওই বেদব দাঁড়িয়ে আছে, ও করেছে। মুগ্ধের দৃষ্টি ওপরে, ঠোঁটের কোণে রহস্যময় বাঁক হাসি। দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়ুন। সত্যি হলো বয়স হয়েছে, হাঁটুর ব্যথা থাকবে নিশ্চয়ই। তাইব সাহেবের চল শক্ত। গলায় ঝাঁজ ঢেলে তিনি পরক্ষণে বলে ওঠে, এতটাও দুর্বল হয়ে যায়নি। তখনই মাথা নাড়ালো মুগ্ধ। এতদিন না হলে এখন খুব শীঘ্রই হবেন। ভুরু গোটায় তাইব রহমান। মানে কি বলছেন? তেমন কিছু না, এটুকুই বলবো, এত সৎ হতে যাবেন না। আমি আবার খুব বেশি সৎ দেখতে পারি না। তাইব সাহেবের রাগ বাড়ছে তত্তর করে। এইটুকুন একটা ছেলে কিনা তাকে উপদেশ দিচ্ছে। তিনি তখনই শান্ত গলায় ঝাঁজ ঢেলে বলেন, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি বরং নিজেরটাই দেখো। দৃষ্টি ছোট করলো মুগ্ধ। বাঁকা হেসে তৎক্ষণাৎ বলল, আরে না, কি বলেন? মানে? মুগ্ধের কপালে ভাঁজ। এবার ছেলেটা কেমন বিরক্ত। আপনি বড্ড মানে মানে করেছেন দেখছি। তবে একটা কথা শুনে রাখুন, আমি কাউকে কৈফিয়ত দিতে মোটেও ইচ্ছুক নই। মুখের ওপরে হেন বাঁকা তেরা উত্তরে বেজে অসন্তুষ্ট তাইব সাহেব। চোখে নামেছে তক্ষুনি। মুগ্ধ এবার রহস্যময় হাসলো। নাইস টু মিট মিস্টার ডিসি সাহেব। তাইব সাহেব কড়া চোখে তাকায়। এত বাজে মিটিংকে কেউ কিভাবে নাইস বলতে পারে? হাস্যকর। মুগ্ধ মুচকি হাসে, বাঁকা চোখে ঠেস মেরে বলে, অভ্যাস করে নিন, এত সবে শুরু। এবার থেকে আপনার আবার দেখা সাক্ষাৎ তো রোজগারই ঘটনা হবে। দিস ইজ জাস্ট আ বিগিনিং। চিন্তায় পড়লো তাইব সাহেব। সবে শুরু মানে? এই ছেলেটা হঠাৎ এই কথা বলছে কেন? কি চলছে এর মাথায়?